দাসত্ব সব দেশে আইনত নিষিদ্ধ হলেও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যমতে 2023 সালে বিশ্বজুড়ে 50 মিলিয়নেরও বেশি মানুষ আধুনিক দাসত্বের শিকার। তাদের শোষণ ও বিক্রি করা হয় জোরপূর্বক বা ঋণের জালে আটকে রাখা হয়। এর মধ্যে রয়েছে 5 বছর বয়সী শ্রমে বাধ্য শিশু, জোরপূর্বক বিবাহিত নারী এবং পাসপোর্ট হারিয়ে চুক্তিভিত্তিক দাসে পরিণত পুরুষেরা। লিবিয়া থেকে ব্রাজিল, ভারত থেকে হাইতি পর্যন্ত এর ব্যাপ্তি। আধুনিক দাসত্ব শেকল নয়, এটি এক অদৃশ্য কারাগার যেখান থেকে মুক্তি নেই। মৌরিতানিয়ায় দাসত্ব শুধু বিদ্যমান নয়, বংশানুক্রমিক। দাস শিশুদের পশুর মতোই মালিকের সম্পত্তি ধরা হয়। আনুষ্ঠানিকভাবে 1981 সালে দাসত্ব বাতিল হলেও তা ফৌজদারি অপরাধ হয় 26 বছর পর 2007-এ। তবে অ্যামনেস্টি ও অ্যান্টি স্ল্যাভারি ইন্টারন্যাশনালের মতে কর্তৃপক্ষ দাস মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না বললেই চলে। সাজা হয় হাতে গোনা। দাসদের বাড়ি ও খামারে আটকে রেখে পড়াশোনা নিষিদ্ধ করা হয়, মারধর করে ভোর থেকে রাত অবধি খাটানো হয়। তাদের নথি নেই, তাই পালাতে বা অভিযোগ করতেও পারে না। ওয়াকফ্রি-র তথ্য অনুযায়ী মৌরিতানিয়ায় প্রায় 90,000 মানুষ এখনও বংশানুক্রমিক দাসত্বের শিকার। পাকিস্তানের হাজার হাজার ইটের ভাটায় প্রতিদিন প্রাপ্তবয়স্ক ও শিশুসহ বহু পরিবার কাজ করে। এটি ঋণের দাসত্ব প্রথা, যেখানে পরিবারগুলো বিয়ে বা চিকিৎসার জন্য ঋণ নেয় এবং প্রজন্ম ধরে তা শোধ করতে বাধ্য হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এটিকে আধুনিক দাসত্বের সবচেয়ে নিষ্ঠুর রূপগুলির মধ্যে একটি বলে অভিহিত করেছে। শ্রমিকদের কাগজপত্র কেড়ে নেওয়া হয়, পরিবেশ জেলের মতো, আর মজুরি নগণ্য বা একেবারেই নেই। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগে। তাদের প্রতিদিন 12-16 ঘন্টা ধরে ভারী বোঝা বহন করতে, মাটি মাখতে এবং ইট পোড়াতে বাধ্য করা হয়। তারা চলে যেতে পারে না, কারণ ঋণ কখনোই কমে না। হিউম্যান রাইটস ওয়াচের অনুমান অনুযায়ী কেবল ইটের ভাটাতেই 10 লাখেরও বেশি ঋণ দাস রয়েছে। বিশ্বে আধুনিক দাসত্বের শিকার সবচেয়ে বেশি মানুষ ভারতে বাস করে। ওয়াকফ্রি-র প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 11 মিলিয়নেরও বেশি। ঋণ, শিশু শ্রম, যৌন শোষণ ও জোরপূর্বক বিবাহ এসব এখানে ব্যাপক ও গভীরভাবে প্রতিষ্ঠিত। নিম্নবর্গের জাতিগোষ্ঠী ও শিশুরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। ধানক্ষেত, খনি ও বুনন কারখানায় লাখ লাখ মানুষ দৈনিক 14 ঘন্টা কাজ করে পালানোরও অধিকার নেই। কিছু পরিবার প্রজন্ম ধরে এক নিয়োগকর্তার অধীনে থাকে। শিশুদের পতিতালয় বা কায়িক শ্রমে বিক্রি করা হয়। সরকারের বিরুদ্ধে লড়ছে, কিন্তু সমস্যার মাত্রা ভয়াবহ। এখানে দাসত্ব কোনো ব্যতিক্রম নয়, বরং ব্যবস্থারই অংশ। 2021 সালে তালেবানদের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারীদের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। কাজ, শিক্ষা, চলাফেরার অধিকার সবকিছুই বিলীন হয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী অনেক অঞ্চলে ঋণের বিনিময়ে মেয়েদের স্ত্রী বা দাসী হিসেবে বিক্রির ঘটনা বেড়েছে। নারীদের সম্পত্তির মতো লেনদেন করা হয়, তাদের ঘরে মাঠে কাজ করতে বাধ্য করা হয় এবং যৌন নির্যাতনের শিকার হতে হয়। আনুষ্ঠানিকভাবে এটিকে বিবাহ হিসেবে দেখানো হলেও আদতে এটি একটি লেনদেন। যারা পালানোর চেষ্টা করে তাদের পরিবার কর্তৃক ফিরিয়ে আনা বা খুন হওয়ার ঝুঁকি থাকে। আন্তর্জাতিক সংস্থাগুলো এটিকে বিশ্বের অন্যতম কঠোর লিঙ্গভিত্তিক দাসত্বের রূপ বলে অভিহিত করেছে। আজ দেশে আনুষ্ঠানিকভাবে এমন ঘটনা রেকর্ড করা প্রায় অসম্ভব, কারণ প্রেস নিষিদ্ধ এবং মানবাধিকার কর্মীদের ওপর অত্যাচার করা হয়। তবে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনগুলোতে, যা নারী শরণার্থীদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি, ঋণ পরিশোধের জন্য নারী ও মেয়েদের বিক্রির ডজন ডজন ঘটনা নিশ্চিত করা হয়েছে। আর এটি কেবল হিমশৈলের চূড়া মাত্র। সুদান বছরের পর বছর ধরে অভ্যন্তরীণ সংঘাতে ছিন্নভিন্ন হচ্ছে। দারফুর, দক্ষিণ কর্দোফান এবং অন্যান্য অঞ্চলে শিশু ও নারী অপহরণের শত শত ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তাদের বিক্রি করা হয়, জোরপূর্বক শ্রম অথবা যৌন শোষণের জন্য ব্যবহার করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী গৃহযুদ্ধের পরিস্থিতিতে দাসত্ব নিয়ন্ত্রণ ও সন্ত্রাসের হাতিয়ার পরিণত হয়েছে। জাতিগত সংখ্যালঘুরাই প্রধান লক্ষ্য। নারীদের সরাসরি গ্রাম থেকে অপহরণ করা হয়, শিশুদের জোর করে প্রশিক্ষণ দেওয়া হয় এবং খামার বা জঙ্গি শিবিরে কাজ করার জন্য পাঠানো হয়। ভুক্তভোগীদের কোনো নথি নেই।
এমনকি যদি তারা পালিয়েও যায় তাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। যুদ্ধ দাসত্বকে স্বাভাবিক করে তুলেছে। পশ্চিম দারফুরে পরিস্থিতি বিশেষত কঠিন, এখানে দাসরা কালো অর্থনীতির অংশ হয়ে উঠেছে। জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে আনুগত্যের মূল্য হিসাবে নারী ও কিশোর কিশোরীদের ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার উল্লেখ করেছে যে সুদানে দাসত্ব একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। 2017 সালে CNN লিবিয়ায় অভিবাসী বিক্রির ফুটেজ প্রকাশ করে, যেখানে নিলামে $400 জীবিত মানুষ বেচা হচ্ছিল। এটা কোনো রূপক নয়। গাদ্দাফি সরকারের পতনের পর দেশটিতে বিশৃঙ্খলা নামলে নাইজার, চাদ, সোমালিয়া ও সুদানের হাজার হাজার অভিবাসীকে ইউরোপে পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে আটকে ফেলা হয় এবং দাস হিসেবে বিক্রি করা হয়। তাদের ক্যাম্পে আটকে রেখে কাজ করানো হয় বা তাদের ওপর চলে সহিংসতা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM অনুসারে লিবিয়ায় মানব পাচার পরিস্থিতি বিশ্বের অন্যতম জঘন্য। এখানে দাসত্ব এখন অবৈধ ব্যবসার অংশ। IOM জীবিতদের নিয়মিত সাক্ষ্য রেকর্ড করে, যেখানে দেখা যায় অনেককে বেজমেন্টে আটকে মারধরনাহারে রাখা ও বিনা বেতনে কাজ করানো হতো। বিক্রির আগেই অনেকে মারা যায়। লিবিয়ার বহু বছরের নৈরাজ্যে স্থানীয় জঙ্গি সীমান্তরক্ষী ও দালালদের নিয়ে একটি মানব পাচারের কালোবাজারি নেটওয়ার্ক তৈরি হয়েছে। পরিস্থিতি আজও গুরুতর। উত্তর কোরিয়ায় দাসত্ব রাষ্ট্রীয় নীতি। দেশের অভ্যন্তরে জোরপূর্বক শ্রম শিবির রয়েছে, যেখানে বন্দীরা ক্লান্ত না হওয়া পর্যন্ত কাজ করে। তবে দেশের বাইরেও পরিস্থিতি ভালো নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী কয়েক হাজার উত্তর কোরীয়কে চীন, রাশিয়া এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নির্মাণ প্রকল্পে পাঠানো হয়। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়, চলাফেরা সীমিত থাকে এবং সরকার তাদের বেতন নিয়ে নেয়। মানুষ ব্যারাকে বাস করে 24 ঘন্টা নজরদারির অধীনে। তারা চলে যেতে পারে না, পালানোর চেষ্টা করলে আত্মীয়দের ওপর প্রতিশোধের হুমকি থাকে। এটি রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত দাসত্ব। হাইতিতে এখন ওরেস্তা ভেক নামে একটি প্রথা চালু আছে। এরা হলো দরিদ্র পরিবারের শিশুরা, যাদেরকে পালন পোষণের জন্য অন্য বাড়িতে পাঠানো হয়, আনুষ্ঠানিকভাবে যাতে তাদের মাথার উপর ছাদ থাকে, কিন্তু বাস্তবে তারা গৃহদাস। রেস্তাবেক ফ্রিডম সংস্থার তথ্য অনুযায়ী সে দেশে প্রায় 3 লক্ষ এমন শিশু রয়েছে। তারা ঘর পরিষ্কার করে, রান্না করে, ছোটদের যত্ন নিয়ে, পড়াশোনা পায় না এবং মেঝেতে ঘুমায়। তাদের মারধর করা হতে পারে, আটকে রাখা হতে পারে, অপমান করা হতে পারে। আইন এসব নিষিদ্ধ করে, কিন্তু কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে না। রেস্তাবেক প্রথা হলো এক ধরনের দাসত্ব, যা দানশীলতার মুখোশের আড়ালে লুকানো থাকে। অনেক ক্ষেত্রে এই শিশুরা তাদের আসল জন্ম তারিখও জানে না, অক্ষর জ্ঞান লাভ করে না এবং নথি ছাড়াই বড় হয়। কেউ কেউ এমন পরিবারে থাকে যারা তাদের অপমান করে বা যৌন নির্যাতন করে। মানবাধিকার সংগঠনগুলো জানায় রেস্তাবেক অতীতের কোনো অবশেষ নয়, বরং আধুনিক হাইতির একটি জীবন্ত ট্র্যাজেডি। ব্রাজিলে দাসত্ব কেবল ঔপনিবেশিক ইতিহাস নয়, বরং জঙ্গলের এক বাস্তব সত্য। ব্রাজিলের শ্রম মন্ত্রণালয় জানায়, শুধু 2022 সালেই 2500-এরও বেশি মানুষ দাসত্বের মতো পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে। তাদের সন্ধান মেলে খামারখনি ও বন কাটার কাজে। বেতনের প্রলোভনে টেনে এনে কাগজপত্র কেড়ে নেওয়া হয়, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক কাজ করানো হয়। অনেকে জল ও খাবারবিহীন ছাউনিতে দিন কাটায়। বলিভিয়া ও ভেনিজুয়েলার অভিবাসী এবং আদিবাসী জনগণ বিশেষভাবে ঝুঁকিতে থাকে। এখানে দাসত্ব হল গ্রামীণ দৃশ্যের আড়ালে এক ব্যবসা। এমিরাতের আকাশচুম্বী অট্টালিকাগুলো তৈরি হয়, যাদের সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তাদের হাতেই। অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের হাজার হাজার অভিবাসী শ্রমিক আধুনিক দাসত্বের শিকার। নিয়োগকর্তারা প্রায়শই পাসপোর্ট কেড়ে বেতন মাসের পর মাস আটকে রাখে বা আদৌ দেয় না। ছোট শীতাতপহীন ব্যারাকে বাস করে, মরুভূমির গরমে 12-14 ঘন্টা কাজ করে। অভিযোগ করার সুযোগ নেই, কারণ ভিসা নিয়োগকর্তার সাথে বাঁধা। এই কাফালা ব্যবস্থা অনেক সংস্থার কাছে প্রাতিষ্ঠানিক দাসত্ব। যদি আগ্রহী হন তাহলে 10 মিনিট চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা সংক্ষেপে কাজের কথা বলি।